রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু বলে কিছু কখনো হয় না, থাকে শুধু চিরস্থায়ী স্বার্থ। কিন্তু সেই স্বার্থের সমীকরণ যদি মাত্র 48 ঘন্টার মধ্যে একেবারে 180 ডিগ্রি ঘুরে যায়, তবে তাকে ভূ রাজনীতির একটা মাস্টার স্ট্রোক ছাড়া আর কিছু বলা যায় না। এই দেখুন না, গত 2 মাস ধরে ঢাকায় অবস্থান করছেন ভারতের ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, কিন্তু ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা নেতৃত্ব তার সঙ্গে একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ করার প্রয়োজনও বোধ করেননি। অথচ হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল একেবারে 180 ডিগ্রি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর, তার পরপরই দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও দেশে ফেরার ঘোষণা, এবং ঠিক তার পরদিনই ঢাকার প্রশাসন যেন এক চরম বাস্তবের মাটিতে আছড়ে পড়লো বলা যায়, অথবা তাকে আছাড় দেয়া হলো ওই ধোপার পাটের আছাড় দেওয়ার মতনই, সেটাও বলা যায়। আর এই আছাড়ের ফলাফলটা কি? ওয়াশিংটনের হোয়াইট হাউস আর দিল্লির সাউথ ব্লকের বার্তা পৌঁছতেই রাতারাতি বদলাতে শুরু করলো ঢাকার সুর। যে তারেক রহমান পাত্তা দিতে চাননি ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে, সেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের তারিখ নির্ধারণে ব্যস্ত হয়ে উঠেছেন তারেক রহমান। এখন শোনা যাচ্ছে ওই ব্রিক্সের বৈঠকে ভারতের আমন্ত্রণ পেয়ে সেখানেও আসবার জন্য এখন আকুলি বিকুলি করছেন তারেক রহমান। গল্প শুধু এটুকুই নয়, ঢাকার গণভবন, যেটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন, সেটা ভাঙচুরের পর যেটুকু আস্ত আছে একটু নতুন করে তৈরি করে নিয়ে সেখানে নতুন জমানার বাংলাদেশ সরকার একটা মিউজিয়াম তৈরি করেছে, নাম জুলাই স্মৃতি জাদুঘর। আর নতুন জমানার ক্ষমতায় আসার পেছনে যতটা ছিল শেখ হাসিনার বিরোধিতা, ঠিক ততটাই আছে ভারত বিরোধিতা। সুতরাং এই মিউজিয়াম এক অর্থে ভারত বিরোধিতার মিউজিয়াম। সেখানে ভারতের সীমান্ত সন্ত্রাস নামে নানান গল্প কাহিনী আর তাদের ছবি, ভাস্কর্য, এসব লাইন দিয়ে সাজানো ছিল। দীনেশ ত্রিবেদীর কাছে এসব খবর যে ছিল না তা নয়, ছিল, কিন্তু তিনি যে ঢাকা সরকারের কাছে এ নিয়ে কিছু বলেছেন কখনো, এমন প্রমাণ নেই। কিন্তু তারেক সরকারের এখন এমন ভয় কাঁপুনি হাল যে তারা কোনো ঝুঁকি আর নিতে চায় না। মিউজিয়াম থেকে সরিয়ে ফেলেছে বিএসএফ এর গুলিতে নিহত ফেলানির ভাস্কর্য সহ, ফেলানি খাতুন, তার ভাস্কর্য সহ সমস্ত ভারত বিরোধী প্রদর্শন সামগ্রী। সেই যে কথায় আছে না, বসতে বললাম সে কান ধরে নাক্ষত দিতে শুরু করলো, অনেকটা যেন তেমনই। কিন্তু হঠাৎ কেন এই আতঙ্কের ছায়া? কেন গণভবনের ইতিহাস থেকে রাতারাতি ছাঁটাই করতে হলো ভারত বিরোধী বার্তা? কে বলেছিল, কার কথায়? দিল্লির কি কোনো গোপন চাপ কাজ করছে, নাকি আমেরিকার বার্তাবে ঢাকা এতটাই ব্যাক ফুটে গেছে যে ভাবছে কি করলে ভারতকে খুশি রাখা যায় সেইটা এখন দেখি। আজকের এই বিশেষ পর্বে আমরা ডিকোড করব ভূ রাজনীতির এই নতুন খেলা। ঘটনা সূত্রপাত বুঝতে হলে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। সাউথ ব্লক যখন প্রথা ভেঙে একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকের বদলে 3 বারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে পাঠায়, তখনই একটি স্পষ্ট বার্তা ছিল। শুধু তাই নয়, ইতিহাস গড়ে ত্রিবেদীকে দেয়া হয় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা। দিল্লির বার্তা খুব পরিষ্কার ছিল, ভারত ঢাকার সঙ্গে কথা বলতে চায় সরাসরি রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের ভাষায়, কেবল ওই কূটনীতির কেতাবি ভাষায় নয়। কিন্তু গত 2 মাস ধরে ঢাকায় যা দেখা গেল তা ছিল এক ধরনের সচেতন দূরত্ব তৈরি করা। বাংলাদেশের ক্ষমতায় থাকা নতুন নেতৃত্ব বাংলাদেশ ফার্স্ট নীতির অজুহাতে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের আবেদনটা এক প্রকার ঠান্ডা ঘরে পাঠিয়ে রেখেছিল, কোনো গুরুত্বই দেয়নি। মালয়েশিয়া, চায়না সফরে ব্যস্ত ছিলেন তারেক। তুর্কি আর পাকিস্তানের সঙ্গে মহব্বত জোরদার করায় ব্যস্ত ছিলেন জনাব তারেক। তিনি সময় পাচ্ছিলেন না ভারতের রাষ্ট্রদূতকে সময় দেয়া। ঢাকার নতুন নির্ধারকরা হয়তো ভেবেছিলেন নয়াদিল্লিকে এড়িয়ে ওয়াশিংটন, বেজিং এবং আঙ্কারার সাথে ভাব করলে
আর ওদিকে রাওয়ালপিন্ডি তো আছেই। এই ভাবটা করলেই তারা আঞ্চলিক ভারসাম্য তৈরি করে ফেলবে। প্রায় 2 মাস ধরে সাউথ ব্লকের এই হেভিওয়েট দুধকে কার্যত ঝুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে নীরবতা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো তা বড় কোনো ঝড়ের পূর্বাভাস। দিল্লি ঝড় হয়ে অপেক্ষা করছিল সেই দিন থেকে, যেদিন তারেক রহমান ভারতের থেকে সচেতন দূরত্ব তৈরি করে বেজিংয়ের প্রণয় ডোরে নিজেদের বন্দী করছিলেন। পেন্টাগনের শীর্ষ কর্তারা ভারতবর্ষে এসেছেন, আজকে তাদের ফিরে যাওয়ার কথা। কাল রাতে জেডি ভান্সের ফোন এসছিল। জেডি ভান্সের ফোন এসছে, সেই কথাটা আমরা জানলাম কি করে? মোদির টুইট থেকে। মোদি সেখানে দুটো কথা লিখেছেন, তার মর্মার্থ ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় কূটনীতি কোন রাস্তা ধরেছে এবং আমেরিকা কি ভাবছে। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা, তার সম্পর্কে বিস্তারিত খবর দিয়েছেন জেডি ভান্স। তার শরীর স্বাস্থ্য সম্পর্কে তো বটেই, এবং তার এই যে ইন্টারভিউ, এই যে বিশেষ করে তার যে সাংবাদিক সম্মেলন, সেই সম্পর্কে এবং ভারতের প্রত্যুত্তর নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কম কথা হয়েছে গঙ্গার জলবন্টন চুক্তি এবং সামনের ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের আসার ব্যাপার। সব মিলিয়ে যে কথাটা হয়েছে, আমি সেটা আস্তে আস্তে একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথমে আসে নরেন্দ্র মোদীর টুইটে। নরেন্দ্র মোদী টুইটে যে দুটো শব্দ উনি ব্যবহার করেছেন, স্ট্র্যাটেজিক এবং লোকাল কনফ্লিক্ট। দেখুন, আমাদের সঙ্গে এখানে আপাতত পাকিস্তান বাংলাদেশে কোনো যুদ্ধ নেই আমাদের সঙ্গে। রইল পরে যুদ্ধ কোথায় হচ্ছে? রইল পরে ইরানে, আর ওদিকে হচ্ছে ইউক্রেনে, যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তাহলে স্ট্র্যাটেজিক্যালি ভারতের সঙ্গে এক থাকতে হবে, এই কথাটা মোদিজিও উল্লেখ করলেন কেন? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই এমন কোনো কথা হয়েছে যার প্রত্যুত্তরে নরেন্দ্র মোদীকে এই কথাটা বলতে হয়েছে জেডি ভান্সকে। তিনি টুইট করে বলেছেন, এবং তার তৃতীয় সন্তান জন্মানোর জন্য, জেডি ভান্সের তৃতীয় সন্তান জন্মানোর জন্য সেকেন্ড লেডিকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং বাচ্চাদের সুস্বাস্থ্য এবং তাদের পরিবারের দীর্ঘ জীবন কামনা করেছেন, যেটা স্বাভাবিকভাবে হয়। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন শেখ হাসিনা কি ভাবছেন। তিনি ডিসেম্বর বলছেন, তিনি কবে নাগাদ, তার মধ্যে কি প্ল্যানিং চলছে, আপনারা কি ভাবছেন, আমাদের ওখানে যে মিটিং হচ্ছে সেই মিটিংয়ের মর্মার্থ আপনার কাছে কতটুকু এসে পৌঁছেছে, যদিও আপনার কাছে পৌঁছানো মানে এটা পৌঁছাবে এটা ধরে নিয়েই আমার কথাটা বলা। এ সম্পর্কে আপনার মতামত, এই সমস্ত ব্যাপারটা নিয়ে কথা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে তিনি অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন যে তার মতামতটা কি। তিনি দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন নাকি সরাসরি প্রধানমন্ত্রী হিসেবেই তাকে নিয়োগ করা হবে? কারণ তিনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী। তিনি যদি চান তাহলে তারা প্রধানমন্ত্রী হিসেবেই ফের অভিষিক্ত করা হতে পারে। এখন নরেন্দ্র মোদী হয়তো বলেছেন এটা তার উপরেই ছেড়ে দিন, তিনি কি করবেন না করবেন এটা তার ইচ্ছা, তার দেশ, তার ইচ্ছা, তার উপরেই ছেড়ে দিন। আমাদের যতটুকু করার আমরা ততটুকু করব। আমি আবার বলছি যে ভারত সম্পূর্ণ একা করবে। যদি আপনাদের মনে হয় আপনারা আমাদের সাহায্য করবেন, বারবার বলছেন, তাহলে পরে আমাদের আপত্তি নেই। জেডি ভান্সকে মুখের ওপর একবার বলে দিয়েছেন নরেন্দ্র মোদী। সুতরাং নরেন্দ্র মোদী নিজের জায়গা থেকে সম্পূর্ণ পরিষ্কার, যাকে বলে ক্লিয়ার। এদিকে থার্ড হচ্ছে জলবন্টন, গঙ্গা জলবন্টন চুক্তি দিয়ে যে জল ঘোলা হচ্ছে, সেখানে ভারত কি চাইছে? নরেন্দ্র মোদীর সঙ্গে কথাবার্তা এই প্রসঙ্গ উঠে আসা। নরেন্দ্র মোদী বলেছেন যে এইটা নিয়ে কথা বলতে গেলে
দেশের প্রধানমন্ত্রীকে তো আমাদের দেশে আসতে হবে। বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে ডাকা হয়েছিল আমাদের এতে। যত সব অর্গানাইজেশন আছে তাদের সভাপতিদের ডাকা হয়েছে, বিমস্টেকের সভাপতিকেও ডাকা হয়েছে। বাংলাদেশকে তিনি যেমন রিপ্রেজেন্ট করছেন, তা ব্রিক্সে ডাকা হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়নি যে তিনি আসবেন কি আসবেন না।